নমস্কার, শুভ সন্ধ্যা। বিশ্ব পরিবেশ দিবসের সন্ধ্যায় আজকে যুগুনরুয়ের পক্ষ থেকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনায় এসেছি যেটার নাম হচ্ছে বিশ্ব বিশ্বাস। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই বিশ্বর সঙ্গে বিশ্বাস মানুষের কতখানি, একজন অ্যাডভেঞ্চারিস্ট যখন অ্যাডভেঞ্চারে বেরোন তার সঙ্গে প্রকৃতির কি কথোপকথন তৈরি হয়, প্রকৃতির সঙ্গে তার সহাবস্থানের কি কি নজির তৈরি হয়, এই সব কিছু আলোচনা করব দুজন বিশেষ মানুষ তাদের জীবনকে সামনে রেখে, তাদের অ্যাডভেঞ্চারকে সামনে রেখে। আমাদের সামনে হাজির হয়েছেন অনির্বাণ আচার্য এবং অভিষেক তুঙ্গ। দুজনকেই যুগলগুলোতে অনেক অনেক স্বাগত। অনির্বাণ দা, স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রথমেই আসছি অনির্বাণ দার কথায় এবং অভিষেক দার কথায় খানিক বাদে আসবো। অনির্বাণ দা এমন একজন মানুষ যাকে অনেকে বলে সাফারি সাইক্লিস্ট, কিন্তু এর ঠিক বাংলা প্রতিশব্দ হয় না। আমি যখন অনির্বাণ দাকে জিজ্ঞেস করেছিলাম যে এর ঠিক বাংলা প্রতিশব্দ কি হতে পারে, তখন অনির্বাণ দা বলেছিল আমাকে ভবঘুরে বলতে পারো। সেই ভবঘুরে একজন মানুষ যার পৃথিবীটা, যার দেশটা অনেকটা বড় পৃথিবীতে সীমাবদ্ধ, এবং আমরা যারা চাঁদের পাহাড় পড়েছি, সে নিজের চোখে চাঁদের পাহাড় দেখেছে, সেই একটা মানুষ অনির্বাণ আচার্য। তার সঙ্গে তার জীবনের কথা তো অনির্বাণ দা নিজে বলবে, কিন্তু যতটা সংক্ষিপ্ত ভাবে একটু বলে রাখতে হয়, অনির্বাণ দা ক্যান্সার অ্যাওয়ারনেস এর জন্য সাইকেলে করে ভারতবর্ষ বাদে আরো পৃথিবীর 9টা দেশ, প্রায় 10টা দেশে তিনি ঘুরে বেরিয়েছেন এবং সেখানে ক্যান্সার সচেতনতা নিয়ে মানুষের সঙ্গে ইন্টারাক্ট করেছেন। তবে এই সময় দাঁড়িয়ে অনির্বাণ দাকে আজকে আমরা পেয়েছি, এটা হয়তো পাওয়ার কথা ছিল না। কারণ অনির্বাণ দা সবকিছু ঠিক থাকলে এখনো হয়তো অন্য কোনো দেশে পাড়ি জমাতেন। বিগত বছর জুন মাসে অনির্বাণ দা যখন ওয়ার্ল্ড সাইকেল ট্যুরে বেরিয়েছিলেন, জুন মাসে কলম্বিয়াতে অনির্বাণ দা করোনার ফার্স্ট ট্রেন যখন আসে তখন আটকে পড়েন এবং অ্যান্দ্রিচ পর্বতের কোলে একটা জায়গায় সেন্ট অগাস্তিনো গ্রামে তিনি আটকে পড়েন এবং সেখানে ছিল চিতার ভয়। এবং তারপরে দেখা যায় সেই গ্রামেরই একটা পরিবার তাকে আশ্রয় দেয়। সেখানে 6-7 মাস কাটিয়ে অবশেষে ফেব্রুয়ারিতে অনির্বাণ তার দেশে ফিরেছে এবং তার কথা তো শুনবই। এবং তার আগে একটা ভিডিও, অনির্বাণ দার জার্নির ভিডিও, একটা সংক্ষিপ্ত ভিডিও, সেটা আমরা দেখে নেব, সেটা চালানো হোক। অনির্বাণদার কাছেই আসছি। এই যে ছবিগুলো ধরা রইলো, এই ছবির মধ্যে কিছু কথা তো ধরা রয়েছে, প্রত্যেকটা ছবির মধ্যেই কিছু কথা ধরা থাকে, কিন্তু ছবির বাইরেও আসলে অনেকগুলো কথা আছে। এই গোটা জার্নিটা অনির্বাণদাকে শেয়ার করতে বলবো, কিভাবে সাইকেলে এতগুলো দেশ একজন সোলো ট্রাভেলার হয়ে। তো
তোমার অভিজ্ঞতা, তোমার অ্যাডভেঞ্চারের জার্নিটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যালো। ওকে। সবাইকে শুভ সন্ধ্যা। ধন্যবাদ অভিষেক তুঙ্গকে, তোমাদের সবাইকে আহ, এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আসলে প্রায় 3 সাড়ে 3 মাস হয়ে গেছে আমি ইন্ডিয়াতে ফিরেছি। ফেরার ইচ্ছে একদমই ছিল না, ইচ্ছে ছিল এগিয়ে যাব, কিন্তু যা সিচুয়েশন ছিল সারা পৃথিবী জুড়ে আমরা জানি, এই করোনা কোভিডের জন্য প্রায় প্রায় 1.5 বছরের ওপর সবকিছুই কখনো খুলছে কখনো বন্ধ হচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তো লাস্ট ফেব্রুয়ারি, এই বছর ফেব্রুয়ারিতে আমি ইন্ডিয়া ব্যাক করতে অনেকটা বাধ্যই হই। কারণ আমার যেটা প্ল্যান ছিল, আমি শুরু করেছিলাম ক্যালিফোর্নিয়া থেকে। সেখান থেকে প্রায় 5.5 মাস পরে আমি ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক হয়ে যখন কলম্বিয়াতে পৌঁছাই, কলম্বিয়া ছিল আমার ফার্স্ট ল্যাটিন আমেরিকান কান্ট্রি। তারপর সেখান থেকে আমার যেটা প্ল্যান ছিল, প্রথমে আমি সেখান থেকে সাইকেলে ইকুয়েডর হয়ে পেরু, বলিভিয়া হয়ে আর্জেন্টিনা যাব, ব্রাজিল হয়ে। কিন্তু সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে যে আমার ইকুয়েডরের ভিসা ক্ষেত্রে সমস্যা ছিল। ইকুয়েডর তখন পারমিশন দিচ্ছিল না। তো সেই কারণে আমাকে কলম্বিয়া থেকে আমি জলপথে অ্যামাজনের একটা রেন ফরেস্টের মধ্য দিয়ে আমি একটা প্ল্যান করেছিলাম যে আমি পেরুর বর্ডারে গিয়ে উঠবো। আহ, কিন্তু প্রায় প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি পুয়ের্তো লেগিসামো, যেটা আর কি কলম্বিয়ার বর্ডার, সেখানে যখন আমি তার কাছাকাছি পৌঁছাই, তখনই তার কিছুদিনের মধ্যেই লকডাউন শুরু হয় এবং আমাকে আটকে থাকতে হয়। প্রথমে ভেবেছিলাম জিনিসটা খুব বেশি দিন হবে না, আস্তে আস্তে রাস্তা খুলবে। কিন্তু প্রায় 7.5 মাস আমি কলম্বিয়ায়, সাউথ কলম্বিয়াতে সেন্ট আগুস্তিন বলে একটা জায়গাতে, পাহাড় পর্বতে ঘেরা একটা জায়গা। আমরা জানি অনেকে যে আন্দিজ মাউন্টেন রিজিয়ন, যেটা 7,500 কিলোমিটার প্রায় আর্জেন্টিনা পর্যন্ত গেছে। এবং আমি যে জায়গাটায় ছিলাম সেটা অ্যান্দিজ মাউন্টেন রিজিয়নের মধ্যেই পড়ে। তো সেখানে আমি আটকে পড়ি। সেখানকার লোকাল মানুষ আমাকে ভীষণ হেল্প করে। আমি একটা ফার্ম হাউসে তাদের পরিবারে তাদের সাথে ছিলাম। মূলত তাদের জীবিকা ছিল চাষবাস। তারা পাহাড়ের ওপর কফি চাষ করতো। এছাড়াও তাদের ওখানে তারা গুড় বানাতো, মানে যেটা আমরা খাই আর কি। আহ, এই এই ধরনের একটা অসাধারণ একটা জায়গাতে আমাকে আমি থাকতে আমাকে বাধ্য হই আমি, মানে কোভিড এর জন্য। তারা আমাকে হেল্প করে, তাদের বাড়িতে থাকি। তারপরে আমি সেখান থেকে আবার যখন বোগোটা ফিরে আসি, রাজধানী কলম্বিয়ার, সেখান থেকেও আমি চেষ্টা করতে থাকি যাতে আমি পেরু যেতে পারি। কিন্তু বলে রাখি, এই কলম্বিয়া এবং সাউথ আমেরিকাতে সাইক্লিং এবং অ্যাডভেঞ্চারের একটা খুব সুন্দর কালচার আছে। খুব ভালো কমিউনিটি আছে, প্রত্যেকে প্রত্যেককে ইনফরমেশন দিয়ে বা বিভিন্ন কেউ যদি কোনো হেল্প, মানে কেউ যদি বিপদে পড়ে তাদেরকে হেল্প করে। তো আমি যা ইনফরমেশন পাচ্ছিলাম, তাতে স্টিল এই বছর এখনো অব্দি বর্ডার খোলেনি। হয়তো এই বছরের এন্ডের দিকেও খুলবে কিনা সন্দেহ। তো আমি কিছুটা বাধ্য হই ফিরে আসি। তবে ফিরে আসতে চাইলেই যে আমি ফিরে আসতে পারছিলাম সেরকমটা নয়, কারণ ওই সময় ফ্লাইটও অনেক বন্ধ ছিল। আহ, যাই হোক, কোনোভাবে আমি অনেক কষ্ট করে ফিরে আসি দেশে। তারপর এখনো অবধি চলছে। আমরা জানি আমাদের রাজ্যে, আমাদের দেশেও এই কোভিডে বহু মানুষ আক্রান্ত হয়েছেন। আমি নিজেও এফেক্টেড ছিলাম, মানে আহ, দেশের বাইরে যখন ছিলাম তখন আমাকে কোভিড কিছু করতে পারেনি, কিন্তু আমি এই প্রায় 3.5 মাস যখন ফিরে এলাম নিজের শহরে, এখানেই আমারও হয়েছিল। যাই হোক, আমি ঠিক আছি, কোনো অসুবিধা হয়নি। তো এরকম একটা আনসার্টেন সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা সবাই যাচ্ছি। জার্নি তো করতেই হবে, জার্নিতে তো এগোতেই হবে। জার্নি কখনো শেষ হয়ে যাবে না। আমরা জানি আবার নতুন সময় আসবে, ভালো সময় আসবে, আমাদের এগিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, এই ধরনের সিচুয়েশন এর আগে কেউ ফেস করেনি। আমরা জানি যে প্রথমে যারা আর কি আমাদের আমাদের দেশের যারা সাইকেলে বিভিন্ন সময় বেরিয়েছেন পৃথিবী ভ্রমণে, তাদের মধ্যে অবশ্যই আমরা জানি রামনাথ বিশ্বাস, বিমল মুখার্জি, বিমল দে, জয় মণ্ডল, এরকম অনেক মানুষ বিভিন্ন সময় বেরিয়েছেন। প্রথম বিশ্বযুদ্ধের সময়, তার পরবর্তীতে বেরিয়েছেন, কিন্তু কাউকেই এই ধরনের একটা সিচুয়েশনে ফেস করতে হয়নি। খুব স্বাভাবিকভাবেই এই কোভিড সিচুয়েশনটা একদমই নতুন, সবার কাছেই নতুন। আমরা কেউ জানি না, আমরা শিখছি প্রত্যেকেই কিভাবে এটা থেকে আমরা সার্ভাইভ করে আমরা এগিয়ে যেতে পারি। সামনে অবশ্যই একটা নতুন চ্যালেঞ্জ আছে, তবে অ্যাডভেঞ্চার কখনোই থামবে না, সবটাই অ্যাডভেঞ্চার। একটা নতুন সমস্যার সাথে, সেটার সাথে সার্ভাইভ করা, সেটার সাথে থাকা, সেটাও একটা অ্যাডভেঞ্চার।
তো আপাতত এই আর কি, আপাতত দেখা যাক, সিচুয়েশন ঠিক হোক, তারপরে অবশ্যই এগোতে হবে। তাই অ্যান্ড্রিচ পর্বতের কোলে যেখানটায় তুমি আটকে গিয়েছিলে প্রথমবার, সেইখানে তো অনেক রকম অনাবশ্যক মানে অনেক অনেক ভয় ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপর একটা ভাষার একটা তফাৎ ওই জায়গাকার, সেখানে কিভাবে ওই ওই কটা দিন কাটিয়েছিলে তুমি, বা ঠিক ওই সময়কার ফিলিংটা যদি একটু শেয়ার করতে। হ্যাঁ, মানে আমি প্রথমেই যেটা বলতে চাই, এটা আমি সব জায়গাতেই বলি, আমি যতটুকু সামান্য যতটুকু দেখেছি, তাতে আমি এটা বলতে পারি যে বেশিরভাগ জায়গাতেই মানে মানুষ 95% মানুষ খুবই ভালো হন। এবং দক্ষিণ আমেরিকা বা কলম্বিয়ার মানুষ অত্যন্ত মানে বন্ধুর মতন তারা। আহ, ভাষাটা আমার কাছে খুব একটা সমস্যা হয়নি, কারণ আমি প্রথমে ওখানে মানে ওখানে থাকতে থাকতে ওদের সাথে আমিও কিছুটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ চলে ওখানে পুরোটাই, স্প্যানিশের সমস্ত কিছু কথাবার্তা হয়, ইংরেজি খুব কমই হয়, মানে ইন্টেরিয়ারে গেলে কেউ ইংলিশ জানেও না, তাদের প্রয়োজনও হয় না, ইংলিশে খুব কম সংখ্যক দেশের মানুষই কথা বলে। তো আমি স্প্যানিশটা অল্প তাদের থেকে শিখেছিলাম। আমি কলকাতা থেকে বেরোনোর আগেও আমি অল্প স্প্যানিশ শিখেছিলাম, তো আমার কাছে ভাষাটা খুব একটা সমস্যা হয়নি। আর আমার যেটা অভিজ্ঞতা, ভাষা আমার কোথাওই কোনোদিনও সমস্যা হয়নি। মানে আমি যখন থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া বা ভিয়েতনামে গেছিলাম, সেখানকার ভাষা অত্যন্ত কঠিন ভাষা আমার কাছে, আমাদের কাছে, কিন্তু সেখানেও ভাষা নিয়ে খুব সমস্যা হয়নি। মানুষ বুঝতে পারেন যে আহ, আহ, বিদেশ থেকে কেউ একজন এসছেন, সে কি চাইছে, মানুষ বোঝার চেষ্টা করে, হেল্প করে, যেরকম আমরাও করি, আমাদের এখানেও যখন অতিথিরা আসে আমাদের দেশে আমরাও করি। তো আমার মনে হয় না যে এই ধরনের জার্নিতে ভাষা বা পরিবেশ কোনো কিছুই প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর সব জায়গাতেই ভালো মানুষের সংখ্যা বেশি, তো সমস্যা হয় না। আমরা একটু সেন্ট অগাস্টিনের ওই ভিডিওগুলো দেখে নেব, এবং তারপর আরো অনেক কথা শুনবো। একটু ওই ভিডিওগুলো দেখে নেওয়া যাক এবার। বিগত 4 মাস ধরে আমার কোয়ারেন্টাইন লাইফ কাটছে। হ্যালো, আমি অনির্বাণ আচার্য। আহ, আমি আছি এই মুহূর্তে সান অ্যাগুস্টিনে। আহ, এই সেই বাড়ি, এই সেই জায়গা যেখানে আমি বিগত 4 মাস ধরে আমার কোয়ারেন্টাইন লাইফ কাটছে। সাইকেলে বিশ্বভ্রমণের তৃতীয় পর্যায়ে যখন আমি ক্যালিফোর্নিয়া থেকে আমার যাত্রা শুরু করি আগের বছর, লাস্ট ইয়ার, তারপরে সেখান থেকে আমেরিকার পরে আমি আসি কলম্বিয়াতে, এবং কলম্বিয়া থেকে আমার উদ্দেশ্য ছিল ইকুয়েডর, পেরু হয়ে আমি ব্রাজিল, আর্জেন্টিনার দিকে যাব। কিন্তু কলম্বিয়া থেকে আমার সাইকেল যাত্রা শুরু করার পরেই, তার কিছুদিনের পরেই আমরা জানি যে করোনা ভাইরাস, এবং তার ফলে লকডাউন। সারা পৃথিবী জুড়েই একই চিত্র। আহ, ঠিক সেইভাবেই আমারও, যখন আমি কলম্বিয়া থেকে শুরু করি, যখন এই জায়গাতে এসে পৌঁছাই সান অ্যাগুস্টিন, তখন লকডাউন শুরু হয়। এখনো লকডাউন চলছে। আহ, এই এই জায়গাটা সম্বন্ধে যেটা বলার, সেটা হচ্ছে যে একটা খুব সুন্দর জায়গা, একটা পাহাড় জঙ্গলে ঘেরা একটা খুব সুন্দর জায়গা, আন্দিজ পর্বতমালার গায়ে, অসাধারণ একটা জায়গা। এখানেই আমি আছি, এবং আমি আছি এখানে গ্রামে একজনের বাড়িতে। বিগত 4 মাস ধরে তাদের বাড়িতে আছি। তারা আমাকে হোস্ট করেছে। তারা যখন জানতে পেরেছে আমি সাইকেলে পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছি ক্যান্সার অ্যাওয়ারনেসের উদ্দেশ্যে, তো তারা আমাকে তাদের বাড়িতে রেখেছে। এই দুঃসময় এরকম একটা টাফ সিচুয়েশন সারা পৃথিবী জুড়েই চলছে, এরকম একটা টাফ সিচুয়েশনের মধ্যে তারা আমাকে রেখেছে তাদের বাড়িতে। এটা সত্যি আমার কাছে একটা মানে সারা জীবনের এক সেরা মুহূর্ত, সেরা অভিজ্ঞতা, এটাই বলার। বলা যেতে পারে এটা একটা বেশ মিস্টেরিয়াস প্লেস। এর অবস্থানটা একটু বলে নিই। আমরা সবাই ভূগোল বইতে ছোটবেলা যে আন্দিজ পর্বতমালার কথা পড়েছিলাম, সেই আন্দিজ পর্বতমালা, এই সান অ্যাগুস্টিন এখানেই, এই মানে আন্দিজ পর্বতমালার গায়েই আর কি এই সান অ্যাগুস্টিন, এই ছোট্ট পাহাড়ি জনপদটা। এবং এই আন্দিজ পর্বতমালাই এখান থেকে চলে গেছে প্রায় 7,500 কিলোমিটার আর্জেন্টিনা পর্যন্ত।
এরকমই একটি জায়গায় আমি এখন আছি। আমার কোয়ারেন্টাইন লাইফ চলছে। আপাতত অপেক্ষা করতে হবে কবে নতুন সময় আসবে, কবে আবার এই প্রকোপ থেকে মানুষ বাঁচবে, বর্ডারগুলো খুলবে, মানুষের জীবন আবার স্বাভাবিক হবে। আমরা সবাই আশা করছি, দেখা যাক। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমি একটু আগে শুনতে পাচ্ছিলাম না, একবার রিপিট করবে? হ্যাঁ হ্যাঁ। এই যে বাড়িতে হোস্ট হয়েছিলেন অনির্বাণ দাস, সেখানেই একটা রাতের দৃশ্য, একটা সাংস্কৃতিক সন্ধ্যা, সেখানে হই হুল্লোড় করে গান বাজনা করছেন স্থানীয় মানুষরা। সেই সেই ভিডিওটাও একটু দেখে নেব, কিভাবে দুটো পরম্পরা, দুটো দেশ, দুটো দেশের কালচার। অনির্বাণ দা একজন বাঙালি, আহ বাঙালি টুরিস্ট হয়ে গিয়েছিলেন এবং তারপর সেখানে গিয়ে সেইটাও একটু দেখে নেব, এবং তারপর অনির্বাণ দার মুখে সেই সন্ধ্যা, সেই সংস্কৃতির অভিজ্ঞতাটা একটু শুনে নেব। সেই ভিডিওটাও একবার দেখে নি, চলুন। অনির্বাণ দা, একটু যদি সেই সন্ধ্যাটার ব্যাপারে একটু বলো আমাদেরকে। হ্যাঁ, মানে আমরা হয়তো অনেকেই জানি যে দক্ষিণ আমেরিকাতেও কিন্তু তারা ভীষণ মিউজিক পছন্দ করে। আমি যে গ্রামটাতে ছিলাম, যে জায়গাটায় ছিলাম, সেখানে তাদের নিজস্ব হ্যান্ডমেড বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ছিল। আহ, একটা সময় সন্ধ্যের পরে তারা সবাই এক জায়গায় জড়ো হতো, যে যেরকম যার যার মিউজিকের ওপরে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যারা বাজাতে পারতো তারা সেখানে এসে একজোট হতো, তারা সবাই বাজাতো, নিজেদের মধ্যে আড্ডা মারতো। একটা অসাধারণ পরিবেশ। আহ সারা দক্ষিণ আমেরিকাতে এবং মূলত কলম্বিয়াতে আমরা জানি যে জাম্পোনিয়া বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, আহ, অনেকটা বাঁশির মতন। মূলত এটা দক্ষিণ আমেরিকাতেই পাওয়া যায়, কলম্বিয়া থেকে শুরু করে পেরু, ইকুয়েডর সব দেশেই এটা আছে ওইদিকে। খুব সুন্দর মিষ্টি একটা মানে বাঁশি। সেটাও ওখানে ওরা প্র্যাকটিস করতো। আমি জাস্ট দেখতাম, দর্শক ছিলাম, জিজ্ঞেস করতাম, কারণ আমার নিজের মিউজিকের উপরে কোনো দখল নেই। যতটুকু ওদের দেখতাম, দেখে শেখার চেষ্টা করতাম। অসাধারণ সময় কেটেছিল ওই সময়। ওরা প্রত্যেকেই আমাকে একদম নিজের পরিবারের মতন করে নিয়েছিল। আমাকে কখনো এটা ভাবতেও দেয়নি যে আমি এত দূরে নিজের দেশ ছেড়ে আহ ওখানে আছি। মানে অসাধারণ, মানে এই অভিজ্ঞতাগুলো সত্যি লাইফ টাইম। মানে আমি বলতে চাই যে হয়তো আমি ওখানে যদি 7.5 মাস বা 1 বছর যদি আটকে না পড়তাম, তাহলে হয়তো আমার দেশের সংখ্যা আরো বেড়ে যেত। আমি আরো অনেকগুলো দেশ যেতে পারতাম যদি এই কোভিড সিচুয়েশন না হতো। কিন্তু এই সিচুয়েশনটার মধ্যে অনেক খারাপ জিনিসের সাথে সাথে এরকম একটা সিচুয়েশনে এত দূরের একটা দেশ, যেখানে তাদের সাথে আমার মানে ভাষা বা খাদ্য কোনো কিছুই মেলে না, কিন্তু সেখানেও যে আমি সার্ভাইভ করতে পারবো, এই যে কনফিডেন্সটা, এটা আমার তো আগে ছিল না। মানে যেটা হয়, আমরা আমরা যখন সিচুয়েশনের মধ্যে পড়ি, যেটা যতই খারাপ সিচুয়েশন হোক, সেই সিচুয়েশনটা থেকে যদি আমরা সার্ভাইভ করে বেরোতে পারি, সেটাই হচ্ছে যে গুরুত্বপূর্ণ। আহ, তো এই সিচুয়েশনটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো সেটার জন্য আমি অবশ্যই মানে জীবনে সবসময় জার্নি মানেই তো শেখা, চলতে চলতে শেখা যায়।
তো এই সিচুয়েশনটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি এক বছরে হয়তো অনেকগুলো দেশ করতে পারতাম, সেটা করিনি, সেই দুঃখ অবশ্যই আছে। আরো অনেক বেশি জায়গায় যেতে পারতাম, যেতে পারলাম না, সেই খারাপ লাগা অবশ্যই আছে। তার সাথে সাথে এতগুলো মানুষের সাথে দেখা হওয়া, এত বিভিন্ন ধরনের মানুষের সাথে দেখা হওয়া, সেখানে থাকা, সার্ভাইভ করা, এই ব্যাপারগুলো আমাকে আমাকে মানে রিচ করেছে আর কি সবসময়। অনির্বাণদা যেটা বলতে চাইলো, সত্যি হয়তো এই খারাপ লাগাটা আছে যে দেশের সংখ্যা 10 না হয় বেশি হতে পারতো, কিন্তু প্রত্যেকটা জার্নির পেছনে তো একটা সম্পর্ক লুকিয়ে থাকে, প্রত্যেকটা জার্নির পেছনে নতুন নতুন সম্পর্ক তৈরি হয়। তো এই সম্পর্কটা ভীষণভাবে অনির্বাণদাকে আজও টানে, এবং সেই জন্য অনির্বাণদার কথায় বারবার ফিরে আসে সেই গ্রামের অজানা অপরিচিত কিছু মানুষদের কথা, যারা কিছুদিনের পরেই ভীষণভাবে পরিচিত আপনজন হয়ে উঠেছিল অনির্বাণদার। অনির্বাণদার সঙ্গে আরো অনেক গল্প করব, কিন্তু পাশাপাশি আরেকজন মানুষ যিনি আমাদের সঙ্গে রয়েছেন, অভিষেক তুঙ্গ, যিনি একাধারে প্রফেসর, কিন্তু তিনি মাস্টার মশাই হলেও যখনই ক্লাসের ফাঁকে সুযোগ পান তখনই ছুটে যান কলকাতা থেকে সান্দাকফু। এবং সেই ছুটে যাওয়া আমাদের মতো শুধুমাত্র ট্রেনে করে নয়, সাইকেল নিয়েই চড়ে বসেন একদম পাহাড়ের মাথায়। আবার পরিবেশ রক্ষার জন্য দীঘার সমুদ্র তটে 55 কিলোমিটার দৌড় লাগান সেই একজন মানুষ, অভিষেক দা একজন আল্ট্রা মাউন্টেন ট্রেইল রেসার, পর্বতারোহী এবং একজন সাইক্লিস্টও বটে। এই অভিষেক দা, আজকে আমাদের যোগেন্দ্রের পক্ষ থেকে তোমাকে অনেক অভিবাদন এবং স্বাগত। এবং তুমি যদি তোমার এই জার্নির কথা এই দর্শকদের সামনে আমাদের সঙ্গে তোমার এই জার্নির গল্পটা, কেন তুমি ছুটে যাও, এই এই জিজ্ঞাসাটা যদি তুমি আমাদের সঙ্গে ব্যক্ত করো। শুভ সন্ধ্যা প্রথমে সবাইকে। আমার কথা নিশ্চয়ই শোনা যাচ্ছে? তো আজকের যে দিনটার জন্য আমরা জড়ো হয়েছি, যেটা সেলিব্রেশনের জন্য, সেটা হচ্ছে পরিবেশ দিবস। আর পরিবেশ দিবস, পরিবেশের সাথে এই আউটডোর অ্যাডভেঞ্চার মানে ক্লোজলি রিলেটেড। মানে পরিবেশকে ছাড়া কোনো অ্যাডভেঞ্চার তৈরি। তো আমরা আমি একটা স্লাইড করেছিলাম বেশ কিছুদিন আগে। তো আজকে একটা সুযোগ আছে, আজকের থেকে একটা ভালো দিন হয় না আমার মনে হয় এই স্লাইডটা। তো একটু তাহলে স্লাইডটা দেখিয়ে নিই, মিনিট 10-15 লাগবে। তো কেন আমি অ্যাডভেঞ্চারে যাই বা কেন অ্যাডভেঞ্চার আমাকে টানে, তো তারপরে একটা দুটো অ্যাডভেঞ্চারের গল্প বলে আমার জার্নিটার তাহলে গল্প বোঝাতে সুবিধা হবে। আমি স্ক্রিনটা তাহলে শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করার আগে জাস্ট একটা কথা, যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন তারা অভিষেক দাকে এবং অনির্বাণ দাকে যদি কোনো প্রশ্ন করতে চান সেই প্রশ্নটা করে ফেলতে পারেন, আমরা অনুষ্ঠানের শেষ পর্বে সেই প্রশ্নগুলো তুলে ধরে তাদের থেকে উত্তর নেব। অভিষেক দা, তুমি দেখাও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে আই হোপ।
অভিষেক দা স্ক্রিনে কিছু আসছে না। আমার স্ক্রিনটা হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। একটু স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বললে ভালো হয়। স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ 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 আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্ক্রিনটা দেখা আরেকবার যাচ্ছে। চেষ্টা করছি। এবারে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। একটু ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ দেখা যাচ্ছে, স্ক্রিনটা একটু দেখা যাচ্ছে। আমার স্ক্রিনটা ব্যাক দেখা যাচ্ছে এবার স্ক্রিনটা? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ এবারে দেখা যাচ্ছে। আই হোপ এবারে দেখা যাচ্ছে। হ্যাঁ ওকে। তো আমার যেটা অ্যাডভেঞ্চার সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস। ওকে ওকে। তো স্পোর্টস ইন মিনিমালিস্ট স্টাইল। ওকে। তো অ্যাডভেঞ্চার স্পোর্টস ইন মিনিমালিস্ট স্টাইল। তো অ্যাজ এন অ্যাডভেঞ্চার মানে পার্সন হিসেবে কারণে অ্যাডভেঞ্চারটা করতে যাই। অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার মানে কি, যেখানে প্রচুর বেশি আনসার্টেনিটি আছে। তো তো যেখানে অনেক বেশি আনসার্টেনিটি আছে। এবারে আনসার্টেনিটি গুলোকে আমরা জন্য আমরা চারিদিকের পরিবেশকে আমরা ক্রমাগত নিজেদের মতো করে পার করার চেষ্টা করি, যেখানে চলে যায়। অভিষেক দা তোমার কথাটা একটু কেটে কেটে যাচ্ছে। এই পরিবেশ তৈরি করার জন্য যেটা হচ্ছে পরিবেশ ধ্বংস করা হচ্ছে নিজেদের মতো করে কিছু তথাকথিত, যেটা আসলে অ্যাডভেঞ্চার হয়তো আমরা সে কারণে পাই না, কিন্তু তার পরিবেশটা হয় যে পরিবেশ মতো করে বাসস্থান বা নিরাপদ আমাদের যে সারাউন্ডিং সেটা তৈরি করা হয়। তো সেই কারণে শহরের মধ্যে বা আমাদের যা পরিবেশ তার মধ্যে আমরা এই অ্যাডভেঞ্চার পেতে গেলে যে অকৃত্রিম যে পরিবেশ, যেখানে এখনো সেই আদি রয়েছে, তার মধ্যে কিন্তু যেতেই পারে এবং তার মধ্যে অ্যাডভেঞ্চারটা খুঁজে পাওয়া যায়। তো অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং এই পরিবেশের মধ্যে সেই কারণেই বলছিলাম যে একটা সরাসরি যোগাযোগ আছে। তো অ্যাডভেঞ্চার স্পোর্টস ইন মিনিমাল যেটা ফলো করার চেষ্টা করি, তো সেটা নিয়ে একটু ছোট অ্যাডভেঞ্চার স্পোর্টস কি এবং কেন নেচারের সাথে আছে, বা আজকের দিনে এটা ভাবাটা কেন জরুরি। তো কিছু কিছু ছবিও দেখাচ্ছি স্লাইডে। এই যেমন এই স্লাইডটা, এটা আমি এই স্লাইডটা তোলা হয়েছে
নিচে যে নিচে যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ট্রান্সসজ্জাতে। আচ্ছা, আমার কথা ঠিক শোনা যাচ্ছে তো? এটা হচ্ছে ট্রান্সসজ্জাত্রী চলাকালীন আমি বুঝতে পারছি না নেটওয়ার্কটা এখানে। তো এটা ট্রান্সসজ্জাত্রী দৌড়ের সময় এই আমি যেটা 650 কিলোমিটার একটা রুট তৈরি করার চেষ্টা করেছিলাম। আমি সজ্জাত্রীর নর্থ পয়েন্ট থেকে একদম সাউথ মোস্ট পয়েন্ট অব্দি 2500 থেকে 3000 কিলোমিটার জার্নি হতে পারে। তার মধ্যে আমি একটা লম্বা জার্নি তৈরি করার চেষ্টা করেছিলাম, যে বিখ্যাত যে ট্রেল রুট গুলো আছে সজ্জাদ্রি মানে ওয়েস্টার্ন ঘাটে, যেটা আমরা পশ্চিম ঘাট নামে চিনি। তো এই পশ্চিম ঘাটের শুরু হচ্ছে গুজরাট থেকে, শেষ হচ্ছে কেরালাতে। তো এই গুজরাট থেকে মহারাষ্ট্র অব্দি একটা 12-14 দিন ছুটি পেয়েছিলাম। তো তার মধ্যে আমি এই রুটটা তৈরি করার চেষ্টা করেছিলাম 2019-এর শেষের দিকে। তো তখন এই 650 কিলোমিটার মাত্র 12 দিনে কভার করেছিলাম, এবং পিঠে ছিল এরকম একটা ছোট্ট ব্যাগ, এবং তার মধ্যে আমার সব খাবার দাবার, শোয়ার জিনিস, এবং জঙ্গলে পাহাড়ে থেকে গুহার মধ্যে কখনো 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 কারো গ্রামের বাড়িতে, পরের দিন আবার 50-60 কিলোমিটার করে পাহাড় জঙ্গল মধ্যে রাস্তা তৈরি করে করে এগিয়েছি। তো একটা ছোট্ট একটা ব্যাগের মধ্যেই পুরো আমার সংসার ছিল। তো এটা হচ্ছে মিনিমালিস্ট টাইপ, যেখানে আমার খুব প্রচুর কিছু জিনিস দরকার নেই বেঁচে থাকার জন্য। একটা ছোট্ট কিছু উপকরণে আমি বেঁচে থাকতে পারি। এটাই মিনিমালিস্ট টাইপ। তো এটা কেন দরকার সেটা পরে আসছি। অ্যাডভেঞ্চার স্পোর্টস কিছু যেটা বলার সেটা হচ্ছে নেচারের সাথে নেচারে আচ্ছা, মাঝে মাঝে একটু একটু জিজ্ঞেস করে নিচ্ছি আমার কথাটা ঠিক শোনা যাচ্ছে কিনা, বা স্ক্রিনে কথাটা ড্রপ করছে মাঝে মাঝে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? কথাটা ড্রপ করছে মাঝে মাঝে। হাই, একটা স্পিড বা কোনো জায়গার হাই, এবং সেখানে নিজের যে সাকসেসফুল আউটকাম পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস। কেন অ্যাডভেঞ্চার স্পোর্টস আজকের দিনে খেলা দরকার? আগের ছুটটা ছিল হচ্ছে যখন শুশুনিয়া মাঠগুলোতে যেখানে প্র্যাকটিস করতে যাই রক ক্লাইম্বিং, তো সেটা রক ক্লাইম্বিং প্র্যাকটিসের ছবি। কেন খেলা উচিত?
First point, obviously, a way to connect with nature. মানে আমরা সবাই প্রকৃতির সন্তান। যত আমরা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হচ্ছি তত আমাদের মধ্যে নানা কিছু দিক থেকে শারীরিক সমস্ত কিছু সমস্যা দিচ্ছে। দিনকে দিন যেটাকে আমরা বলছি সেটা আরো বাড়বে, কারণ আমরা আরো প্রকৃতি থেকে এবং প্রকৃতির সন্তান সত্যি মাঠ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো সন্তান ভালো থাকতে পারে না। তো সেই জন্য ক্রীড়ার জন্য অ্যাডভেঞ্চার স্পোর্টসটা সকলেরই খেলা উচিত, খেলা দরকার। গেইন দ্য এবিলিটি টু স্টে সেন্টার, নিজেকে মানে কোনটা ফোকাস রাখা উচিত সেটা হচ্ছে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস এর মাধ্যমে জানা যায়। এনহান্স ইউর ফিয়ার ম্যানেজমেন্ট স্কিল, ভয়কে কিভাবে অতিক্রম করা যায় সেটাও স্পোর্টসের মাধ্যমেই জানা যায়। ওয়ার্ক ডিফারেন্ট মাসেল, অবভিয়াসলি পুরো বডি যে আমাদের ওয়ার্কআউট হয় সেটা অ্যাডভেঞ্চার স্পোর্টসের মাধ্যমেই করা যায়। নেচার আমাদেরকে নানাভাবে পর্যদুস্ত করে, ফলে আমি যে মানুষের নেচারের কাছ থেকে আমরা শিখতে পারি যে মানুষ শেষ নয়, নেচারেরও কিছু ভূমিকা আছে সবকিছু। কনফিডেন্স যেটা বল এগুলো তো আছে, সবকিছু মিলিয়ে অ্যাডভেঞ্চার স্পোর্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিন। এই ছবিটা তো গত 2019 সালে যখন মাউন্ট দেওটি এক্সপিডিশনে গিয়েছিলাম, সেই সময় আমি আর স্ত্রী দুজনে কোনো গ্রুপ ছাড়া এটা ক্লাইম্ব করে অ্যাটেন্ড করেছিলাম, কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে ফিরে আসতে হয় ক্যাম্প থেকে। তো এখানেও কিন্তু একটা মিনিমাল স্টাইল যেটা গল্প বলছিলাম সেটাও কিন্তু আমরা ফলো করার চেষ্টা করেছিলাম মাউন্টেনে। এটা ছবিটা তো হিমালয়ের সময়, সরি এটা ট্রান্সযাত্রীর সময় গভীর জঙ্গলের মাঝখানে একা বেরোচ্ছে পূর্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেটা প্রথমবার আমি বেরোনোর চেষ্টা করি। এবং আমার যেটা একটা সেলফ ইন্ট্রোডাকশন ছোট করে দিয়ে দিই, আমি রানিং, সাইক্লিং, রক ক্লাইম্বিং, মাউন্টেন ক্লাইম্বিং এগুলো প্র্যাকটিস করি, তার সাথে সুইমিং আর আইস ক্লাইম্বিং এই দুটো ফিল্ডে ডেভেলপ করার চেষ্টা করছি। তো রানিং একটা শর্ট ইন্ট্রোডাকশন, যে রানিং মানে হচ্ছে গিয়ে রানিং কিন্তু খুব ভালো অ্যারোবিক স্পোর্টস। অ্যারোবিক মানে হচ্ছে যেখানে হচ্ছে মানে যেটাকে বলা শরীরে যে অক্সিজেন নেওয়ার ক্যাপাসিটি যেখানে লাগে
আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারছি না, বাইরে ঝড় উঠেছে, সেটার জন্য বুঝতে পারছি না আমার প্রবলেমটা। তুমি একটু হেডফোনটা খুলে কথা বলবে? তো ব্যাপারটা, হ্যালো। তো রানিং হচ্ছে, যেটা বলা হচ্ছে যে আমাদের যে অক্সিজেন নেওয়ার ক্যাপাসিটি, সেরকম একটা স্পোর্টস অ্যারোবিক স্পোর্টস বলা হয় জোনাস স্পোর্টস। 42 কিলোমিটারের রোড রানিং কে বলা হয় ফুল ম্যারাথন। 42 কিলোমিটারের বেশি যে রানিং হয় সেটাকে বলা হয় আল্ট্রা ম্যারাথন। আর যদি পাকা রাস্তা ছেড়ে কোনো ট্রেল, মানে যেখানে এই যে এখানে বাম দিকে ছুটে দেখা যাচ্ছে, এটা গোসারা রুটে গিয়ে সময় তোলা। তো এখানে যদি কোনো অফ রোডে কোনো কিছু জায়গা যদি দৌড়ানো হয় সেটাকে বলা হয় ট্রেল রানিং। আর যদি এই ট্রেল রানিং যদি 2000 মিটারের উপরে হয়, যেমন ধরে যাক যদি সান্দাকফু রুটে দৌড়ো বা সেরকম রুটে দৌড়ো, তাহলে সেটাকে বলা হয় স্কাই রানিং। তো এরকমই স্কাই রানিং বাম দিকে ছুটে দেখা যাচ্ছে, এটার হাইট প্রায় 4000 মিটার উপরে। তো অক্সিজেনের লেভেল, একটা অক্সিজেনের যে লেভেল সেটা অনেকটাই কম থাকে। ছবিটা এটা কার্বন, এটা হচ্ছে 72 কিলোমিটার বা 72 কিলোমিটারের, সরি 74 কিলোমিটার, 74 কিলোমিটারের হয়। এটা কিন্তু রোড রানিং, কিন্তু আল্ট্রা ম্যারাথন পাকা রাস্তাতে হচ্ছে। তো এগুলো রানিং এর ভ্যারাইটিস। তো আর হচ্ছে স্কাই রানিং, যেটা বললাম এটার নতুন কনসেপ্ট, ইন্ডিয়াতে ক্রমশ ইন্ট্রোডিউস হচ্ছে। আমি যখন 3-4 বছর আগে শুরু করেছিলাম তখন খুব একটা পরিচিত ছিল না। আজকাল বিভিন্ন জায়গায় কম্পিটিশন হচ্ছে, এবং আরো অ্যাথলিট স্পোর্টসে আসছে। তো বেশি বললে এটা হচ্ছে একটা যেটা মাউন্টেন এবং তার সাথে আল্ট্রা ম্যারাথন ট্রেল রানিং, কম্বিনেশন হচ্ছে স্কাই রানিং। যেটা বললাম যে 2000 মিটার উপরে অফ রোডে এটা দৌড়তে পারে। পরে হচ্ছে সাইক্লিং, আরেকটা যেটা অ্যাডভেঞ্চার স্পোর্টস হিসেবে, সাইক্লিং ইজ অলসো অ্যান অ্যারোবিক স্পোর্টস। রানিং এর মধ্যে লং ডিস্টেন্স সাইক্লিং স্টার্টস ফ্রম 200 কিলোমিটার, মানে যদি টানা 200 কিলোমিটার চালায় মিনিমাম, সেটাকে বলা হয় আল্ট্রা সাইক্লিং ডিস্টেন্স। এবং বিআরএ, যেটা ইন্ডিয়াতে মানে বিশেষ করে প্রচলিত, খুবই পপুলার, ইটস ভেরি গুড প্ল্যাটফর্ম টু স্টার্ট সাইক্লিং ইন ইন্ডিয়া। সাইক্লিং স্পোর্টস হিসাবে বিআরএম একটা খুব ভালো, এরা খুব ভালো সাপোর্ট দেয়। এখানে যে যারা বেরোয় তারা 200, 300, 400, 600 কিলোমিটার ডিস্টেন্স একদিনে বা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কভার করতে হয়।
এবং সাইক্লিং সাইকেল টুরিং ইজ অলসো ইন ইন্ডিয়া। অনেকেই ভারত ভ্রমণে বের হয়ে সাইকেল বান্ধবে অনির্বাণ অনেক ওয়ার্ল্ড ট্রাভেলার হোক বা সাইক্লিস্ট ট্রাভেলার হোক, যাদের শুরুই হয় ইন্ডিয়া ট্যুরিং দিয়ে, ইন্ডিয়া ট্যুর দিয়ে। কারণ ইন্ডিয়া ট্যুর সাইক্লিং ইজ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। সেটা অনির্বাণটাই ভালো বলতে পারবে জিজ্ঞেস করলে, কারণ ভারতের মানুষ এত বেশি এবং থাকা খাওয়ার কোনো খরচা হয় না। সমস্ত মন্দির মসজিদ থেকে শুরু করে এই গ্রামের যে ভিডিও হলগুলো সবকিছু ওপেন থাকে সবসময়, যে কোনো ট্রাভেলারদের জন্য। এবং খাওয়া করতে হয় না ভারতীয় থেকে, বিশেষ করে সাইকেল করে। তো start there in India. রক ক্লাইম্বিং আরেকটা অ্যাডভেঞ্চার স্পোর্ট, যেটা আমি প্র্যাকটিস করি। রক ক্লাইম্বিং নিডস স্ট্রেংথ এন্ড টেকনিক। এর দু রকম, আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং হয়, যেটা অনেক সময় আমরা কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে আমাদের এখানে যে পাহাড়ের রক ক্লাইম্বিং ফেসিলিটি আছে শুশুনিয়াতে। তো সবসময় সেটা যাওয়া হয়ে উঠতে পারে না, তো সেই কারণে কলকাতার মধ্যেই কিছু ফেসিলিটি এরকম তৈরি হয়েছে রক ক্লাইম্বিং, অথবা হতে পারে ন্যাচারাল রক ক্লাইম্বিং, যেটা বললাম যে নেচারের কাছে ফিরে যাওয়াটা ইম্পর্টেন্ট। তো তো এই বাম দিকে যেমন শুশুনিয়ার দেখা যাচ্ছে। তো নেচারের মধ্যে
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আসলে লাইন প্রচন্ড খারাপ। অভিষেকদার কথা অনেক জায়গায় ড্রপ করেছে। অভিষেকদার কথা শোনা যাচ্ছে কি আমি জানি না। অনির্বাণ দা, আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। অভিষেকদার কানেকশন প্রচন্ড প্রবলেম। আমি অনির্বাণদার কাছেই আসবো, যেখানে অভিষেকদা শেষ করলো। এবং যে যান্ত্রিক ত্রুটির জন্য অভিষেকদার কথাগুলো শোনা গেল না, আমরা চেষ্টা করব অভিষেকদার। তো অভিষেকদা এসছে। অভিষেকদা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, এবারে শোনা যাচ্ছে। হ্যাঁ, এইবারে জানি না পরিষ্কার ভিডিওটা, শোনা যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না ভিডিওটা আদৌ দেখা গিয়েছে কিনা, মানে স্লাইডটা। ভিডিওটা দেখা গেছে, কিন্তু ভিডিওটার সঙ্গে যে অডিওটা প্রচন্ড ড্রপ করছিল। ও আচ্ছা আচ্ছা। তো ভিডিওটা পরিষ্কারই দেখা গেছে। এবং এবং না, তবে যে সমস্ত অনেক অনেক দর্শক বন্ধুরা কমেন্ট করছিলেন যে অভিষেকদার কথা শোনা যাচ্ছে না, আমরা চেষ্টা করব যে এই ভিডিওটা যদি একটা ভিডিও আপলোড করা যায় তাহলে এই কথাগুলো সঙ্গে থাকবে। এমনিতে ভীষণ সমৃদ্ধকর একটা পিপিটি প্রেজেন্টেশন। অভিষেকদা, তুমি যদি ওই কথার কন্টিনিউশনটা শেষ করো তাহলে আমি তারপর। আচ্ছা, আমার কথাটা এখন শোনা যাচ্ছে তো? এখন শোনা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, বলো বলো। আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে মিনিমালিস্ট স্টাইল, যেটা স্লাইডেও দেখা যাচ্ছিলাম এবং বারবার বলার করছিলাম। যখন চারিদিকে করছি বারবার, মানে এত কিছু দিয়ে আমাদেরকে বারবার এটাই পুশ করা হয় যে আরো জিনিস কেন, আমার জিনিস কেন। এবং এই জিনিস প্রতিযোগিতা থেকে যেটা আমরা করছি, মহাকাশ থেকে উড়ে আসে না, এই নেচারকে জিনিস। তো এই এক্সপ্লোর আসাতে চাই, তাহলে কিন্তু আমাদের মিনিমালিস্ট স্টাইলে যে লাইফ স্টাইল, আমরা যারা অ্যাডভেঞ্চার, যারা স্পোর্টসে আছি, বা যারা এই টুরিং এ আছি, সাইকেল টুরিং এর মতো এরকম যে টুরিং এ আছি, যেগুলো বড় কোনো বাসে ট্রেনে করে ঘুরে বেরোনো নয়, তারা জানি যে কতটা কম জিনিসে আমরা বেশি, কত জিনিস নিলে আমার বেঁচে থাকার জন্য যথেষ্ট, এবং তার বাইরে যে টাকা পয়সা সময়, সেই সময়টা হচ্ছে আমাদের আরো এক্সপিরিয়েন্স এনরিচ করার জন্য আমরা ব্যবহার করতে পারি। তো সেই জিনিসটা কিন্তু আমরা এই মিনিমালিস্টিক স্টাইল যদি লাইফস্টাইল যদি অ্যাপ্রোচ করি, তাহলে যেমন আমরা মিনিমাম জিনিসপত্র নিয়ে বেঁচে থাকতে পারবো, যত আমরা এই চাহিদা কমাতে হচ্ছে নেচারের এক্সপ্লয়টেশন কমবে, তত আমরা যে পরিবেশ বাঁচানোর যে আন্দোলন এত কিছু হচ্ছে, সেটা কিন্তু আমরা আবার তৈরি করতে পারবো। তো সেই কারণে নেচারের কাছে ফিরে যাওয়াটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি নেচারের কাছে কিভাবে ফিরে যাওয়া দরকার সেটাও কিন্তু জানাটা ইম্পর্টেন্ট। আজকালকার দিনে যেটা আমরা দেখি যে করে যে একটা টেবিল চেয়ার পেতে দিয়ে সেখানে বসে এলহেক খাবার দাবার হচ্ছে, এটা কিন্তু ট্রেকিং বা নেচারের কাছে ফিরে যাওয়া নয়। একটু আমরা যেটা আগেকার দিনে যেটা হতো যে কাছে ফিরে যাওয়া মানে যে নেচারের কাছে শহরে ওখানকার অ্যাডভেঞ্চারের স্বাদটা নিতে যাও, উল্টোটা হচ্ছে নেচার কোথাও শহরের লাইফস্টাইলটাকে আমরা ঢুকিয়ে ফেলছি এবং সেটা আরো বেশি এক্সপ্লোর করছে নেচারকে।
সেই জায়গা থেকে আমার মনে হয় আজকের বিশ্ব পরিবেশ শুধু অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য নয়, সবার জন্যই বলছি মিনিমালিস্টিক লাইফস্টাইলটা সেদিন আমরা একটা মিনিমাম জিনিস নিয়ে আমরা বা বিশ্ব পরিবেশ দিবসে যে কিন্তু সবকিছু সবাই রয়ে যায়। হ্যাঁ, যে জায়গাটা অভিষেক দা তুলে ধরলেন, পিপিটি ফাইলে খুব সুন্দরভাবে অ্যাডভেঞ্চার গুলো সম্পর্কে বলা রয়েছে। একটু যান্ত্রিক ত্রুটি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, যে জায়গাটা অভিষেক দা বলতে চাইলেন যে প্রকৃতির কাছে বারবার ফিরে যেতে হবে আমাদের, আজকে বিশ্ব পরিবেশ দিবসের সেটাই হয়তো মূল কথা। কিন্তু কিভাবে আমরা ফিরে যাব এই দিকটাই মাথায় রাখতে হবে। এবং যান্ত্রিক কিছু ত্রুটির কারণে অভিষেকদার কথা হয়তো সকল কথা ঠিকভাবে পৌঁছলো না, কিন্তু অভিষেকদা যে কথাগুলো বলতে চাইলেন তার যে অ্যাডভেঞ্চার স্পোর্ট নানা কিছুর কথা, সেই পিপিটি আমাদের কাছে খুব সুন্দরভাবে এসেছে দর্শকদের কাছে। এবং আমি অনির্বাণদার কাছে আসবো, যে এই দুদিন আগেই বিশ্ব সাইকেল দিবস গেল এবং অভিষেক দাও বলছিলেন যে কিভাবে আমরা প্রকৃতির কাছে যাব, সেটাও আজকের দিনে দাঁড়িয়ে একটা গুরুতর বিষয়। তুমি যদি এই বিষয়টা একটু আলোকপাত করো এবং আজকের দিনে দাঁড়িয়ে তোমার কাছে আজকের দিনের যখন পর্যটক হিসেবে বেরোচ্ছ, পরিবেশ কি কি ক্রাইসিসের মধ্যে আছে এগুলো তুমি কিভাবে দেখলে, এই জায়গাটা যদি একটু আমাদেরকে বলো। এবং ঠিকই তার আগে আমরা একটু প্রথম যে কোলাজটা করেছিলাম, দেখিয়েছিলাম দর্শকদের, সেটাও আরেকবার পজ করে করে প্রত্যেকটা ছবি ধরে ধরে আমরা এগোতে চাই এবং সেই ছবিগুলো সম্পর্কেও দু চার কথা বলে তুমি যদি আজকের দিনের এই পরিবেশ দিবস পালনের প্রাসঙ্গিকতা এবং পরিবেশের ক্রাইসিসটা একটু আলোচনা করো। সেই ভিডিওটা একটু কোলাজটা একটু চালানো হোক পজ করে করে। না, হ্যাঁ হ্যাঁ, এটা আমার লাদাখের ছবি। কাশ্মীর থেকে লে যাচ্ছিলাম যখন, তার মাঝখানে। পরের ছবিটা হ্যাঁ, এটাই আমার লে যাওয়ার পথে। কাশ্মীর থেকে যখন আমি লে যাচ্ছিলাম তার মাঝখানে একটা জায়গা। আচ্ছা, এটা কলম্বিয়াতে একটা বাইক শপ, সেখানকার একটা ছবি। তখনও জানি না যে করোনা বা কোভিড সিচুয়েশনের জন্য আটকে যাব। এটা কোন মাসের ঘটনা, এই যখন তুমি কলম্বিয়াতে পৌঁছলে? আমি কলম্বিয়াতে পৌঁছেছিলাম জানুয়ারি 23 জানুয়ারি। সেই সময় তখনও কোভিড সিচুয়েশন শুরু হয়নি। তোমার প্ল্যানটা তো এই বছরের মানে এখনো অবধি কন্টিনিউ ছিল? হ্যাঁ, একদম। যদি কোভিড সিচুয়েশন না থাকতো তাহলে আমি এখনো কন্টিনিউ করতাম, হয়তো এই ইয়ারটা, পরের ইয়ারটা, জানি না। মানে মানে ব্যাপারটা হয় যে এই ধরনের জার্নিতে ওরকম খুব নির্দিষ্ট একটা সময় নিয়ে তো আমরা বেরোই না। একটা বছর বা তার পরেও আরেকটা বছর এইভাবে চলতে থাকে, মানে পথ করে দেয় সেইভাবে চলা। অভিষেক যেটা বলছিল আর কি, প্রচুর আনসার্টেনিটি থাকে এই ধরনের জার্নিতে। অবশ্যই প্রত্যেকটা দিনই আনসার্টেন, একটা পুরোপুরি আনসার্টেনিটির মধ্যে কাটে। তো ছিল, চলা এগিয়ে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু কোভিড এসে অনেক কিছু প্ল্যান চেঞ্জ হয়ে যায়। বাধ্য হই আমরা সবাই নিজের মতন করে প্রচুর প্ল্যান চেঞ্জ করতে। পরেরটা এটা শিকাগো সিটি থেকে আমি বেরিয়ে যাচ্ছি সেই সময়ের ছবি। মানে শিকাগো সিটি থেকে অনেকটা দূরেই, রাস্তার মাঝখানে এক জায়গায়। পরের ছবিটা এটা হচ্ছে সেই গোল্ডেন গ্রাস, ক্যালিফোর্নিয়া। পুরো ক্যালিফোর্নিয়া জুড়ে একটা লম্বা রাস্তা আর কি, প্রায়
400-500 কিলোমিটার, ঠিক এরকম দুদিকে গোল্ডেন গ্রাস দেখা যায়। ধুধু করছে একদম, কাউকে পাওয়া যায় না রাস্তার মাঝখানে, মানে ইভেন জলেরও খুব ক্রাইসিস হয়। জল যতটা সম্ভব সাথে ক্যারি করতাম। অনেক সময় এরকমও হতো যে যারা সাইকেল ট্রাভেলার, মানে ওই রাস্তায় বেশ কিছু সাইকেল ট্রাভেলারদের সাথে দেখাও হতো। অনেক গাড়ি যারা আর কি এমনি তাদের প্রাইভেট কার, তারা অনেক সময় বাইসাইকেল ট্রাভেলারকে দেখে দেখে তারা থামতো, থেমে তার কাছে যদি এক্সট্রা ওয়াটার বোতল থাকতো বা জল থাকতো তারা দিত। এরকম এই রাস্তায় প্রচুর পাওয়া গেছে। এটা ক্যালিফোর্নিয়াতে। আচ্ছা, এর পরের ছবিটা দেখ। হ্যাঁ, এই এটা ছবিটা অনেক সম্পর্কে একটু বলো। হ্যাঁ, এটা অনেক আগের ছবি। এটা আমি যখন অল ইন্ডিয়া করছিলাম, ত্রিপুরা দিয়ে আমি আখাউড়া বর্ডার, যেটা ত্রিপুরার আখাউড়া বর্ডার আগরতলা থেকে আহ, করে আমি ব্রাহ্মণবেড়িয়া ঢুকেছিলাম বাংলাদেশের। তারপরে আমি বাংলাদেশটা সাইকেলে করে আমি আবার বেনাপোল পেট্রাপোল দিয়ে কলকাতা আসি। এটা হচ্ছে এই আখাউড়া বর্ডারের কাছে আর কি, আখাউড়া বর্ডারের ছবি, বাংলাদেশ ভারত। এইখানে যে ব্যানারটা দেখা যাচ্ছে ওটা দর্শকরা হয়তো বুঝতে পারছে না, একটু জুম করলে দেখা যাবে হুম ওখানে লেখা ক্যান্সার সচেতনতার জন্য তোমার হুম জার্নি। তো একটা হুম প্রশ্ন রাখবো যে ক্যান্সার আমরা জানি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মারণ রোগ। তো হুম এই হুম। জায়গাটা তুমি যদি একটু বলো, হঠাৎ করে ক্যান্সার সচেতনতার জন্য তোমার জার্নিটার কথা। না, ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা প্রথমেই বলেছিলাম, অবশ্যই জার্নির প্রথম মানে ইন্সপিরেশন বা কারণ সবটাই অ্যাডভেঞ্চার। তো আমি নিজে ব্যক্তিগতভাবে দিল্লিতে কিছুদিন ছিলাম, তখন আমি ক্যান্সার অ্যাওয়ারনেস এর ওপরে ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটির সাথে কাজ করেছিলাম ভলেন্টিয়ারি। কলকাতাতেও আমি ক্যান্সার ফাউন্ডেশনের সাথে কাজ করেছিলাম। তো করতে করতে বিভিন্ন রুরাল এরিয়াতে প্রোগ্রাম হতো। আমার মনে হয়েছিল যে আমি যে সাইকেলে করে যাচ্ছি, এই মাধ্যমটাকে আমি যদি ব্যবহার করি কিছু মেসেজ পৌঁছে দেওয়ার, স্কুলগুলোতে, কলেজগুলোতে, বা যেখানে ইয়াং বা ইউথদের পাওয়া যায়, তাদের কাছে আমি আমার জার্নিটাকে শেয়ার করতাম, তার সাথে কিছু বেসিক ইনফরমেশনও শেয়ার করতাম। এই শেয়ার করার মানে এরকমটা নয় যে আমি সবাইকে খুব অ্যাওয়ার করে দিচ্ছি, প্রত্যেকেই খুব সচেতন হয়ে যাচ্ছে, সেটা সেরকম নয়। কিন্তু আমার মনে হয় সোসাইটিতে একটা হ্যামারিং এর দরকার আছে। এই ধরনের জার্নিগুলো যেভাবেই হোক বিভিন্নভাবে সোসাইটিতে একটা পজিটিভ মেসেজ ক্যারি করে। আমরা প্রত্যেকেই প্রত্যেকের মতন করে আমরা জার্নিটা করি, আমাদের প্রত্যেকের অভিজ্ঞতাটাই সম্পূর্ণভাবে নিজস্ব এবং আলাদা। আমরা প্রত্যেকে যখন আমরা বেরোচ্ছি, আমাদের সোসাইটিতে কিছু মানে দায়িত্ব থাকে। তো আমার মনে হয়েছিল যে যদি আমি কিছু পজিটিভ কিছু আমি দিতে পারি, সেটাই সেই সেইভাবেই আমি নিজের একার চেষ্টায় যতটা আমি করতে পেরেছি করেছি। তবে অবশ্যই সব জায়গাতেই আমি বলেছি যে সাধারণ মানুষ, তাদের সাহায্য আমি সবসময় পেয়েছি। একদম সেটা ভারতে তো অবশ্যই নিজের দেশ, এটা ভারতের বাইরেও আমি সব জায়গাতেই পেয়েছি। এর পরের ছবিটা দেখে। এটা কুপারতিনো বলে ক্যালিফোর্নিয়ার একটি শহর, এবং সেখানকার যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন উনি সেখানকার মেয়র। বলে রাখি যে এখানে এইসব দেশে আর কি সাইক্লিং বা যে কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টস কে ভীষণ এরা কি বলবো মানে গুরুত্ব দেয়, সেটাকে রেসপেক্ট করে। তো আমার সৌভাগ্য হয়েছিল ওখানকার মেয়রের সাথে আমার পরিচয় হয়েছিল, এবং উনি যখন জেনেছিলেন ক্যালিফোর্নিয়া ইউএসএ তে যেরকম আমি ইন্ডিয়া থেকে এসেছি এবং উত্তর থেকে দক্ষিণ আমেরিকা আমি সাইকেলে যাত্রা করার প্ল্যান করছি, তো ওদের সেই দিন একটা সাইকেল র্যালি ছিল। তো আমাকে ডেকেছিল, জাস্ট ওদের সাথে একটা কথাবার্তা হয়েছিল, রুট নিয়েও ওরা আমাকে হেল্প করে যে কোন রুটে কিভাবে যাওয়া যেতে পারে। আহ, এটা সেখানকারই ছবি, ক্যালিফোর্নিয়ার কুপারতিনো। পরেরটা। এটা সুনীল গাভাস্কার, আমরা সবাই বুঝতে পারছি। ক্যালিফোর্নিয়াতে আমার সৌভাগ্য হয়েছিল, সুনীল গাভাস্কার এসেছিলেন তার একটি নিজের ব্যক্তিগত কাজে। তো সেখানে ওনার সাথে আমার দেখা হয়, একটি ঘরোয়া আড্ডাতেই দেখা হয়। এবং যখন উনি জানতে পারেন যে আমি কলকাতা থেকে এসেছি এবং আমি সাইকেলে এরকম একটা অ্যাডভেঞ্চার করছি, তো উনি নিজেই আমার সাথে
অনেক গল্প করেন, মানে আমি নিজেই আর কি ভাবছিলাম যে এরকম একজন পার্সোনালিটির সাথে আমি কি কথা বলবো, কিন্তু উনি নিজেই আমার সাথে প্রচুর গল্প করেন এবং আমাকে এটাও বলেন যে ওর ছেলে রোহন গাভাস্কার যখন এখানে খেলতে এসেছিল তখন কলকাতা বা বাংলা থেকে প্রচুর সাপোর্ট পেয়েছিল, তার কলকাতার প্রতি বা বাংলার প্রতি একটা দুর্বলতা আছে। অনেক কথা হয়, আমরা একসাথে লাঞ্চও করি। তো এটা আমার জীবনের একটা অবশ্যই বিশেষ মুহূর্ত, ঘটনা, সৌভাগ্য যে এরকম একজন পার্সোনালিটির সাথে আমার দেখা হওয়ার সুযোগ হয়েছে। এবং এক্ষেত্রে আমি বলে রাখি যে এর আগেও আমি যত মানে বড় মানুষদের সাথে আমার দেখা হয়েছে তারা প্রত্যেকেই ভীষণ হাম্বল। যখন তাদের সাথে কথা বলা হয় বা দেখা হয় তখন মনে হয় না যে এরকম একজন লেজেন্ড মানুষ এরা। তো সেটাও শেখার আর কি, মানে এই ধরনের মানুষের সাথে দেখা হলে নিজেও অনেক কিছু শেখা যায়। তাই অসাধারণ একটা অভিজ্ঞতা। এটা সেন্ট আগস্টিনেই। তখনও অপেক্ষাই করে যাচ্ছি কবে বর্ডার খুলবে, কবে সবকিছু ঠিক হবে। তখনও মনের মধ্যে আশা এই তো বর্ডার খুললো বলে প্রায় এরকম খবর আসতো যে হ্যাঁ হ্যাঁ এবার হয়তো নেক্সট মান্থে সব ঠিক হয়ে যাবে, আবার আমরা বেরোতে পারবো, তারপরের মাসে শুনছি আবার বেরোতে পারবো। এই করতে করতে আমার এরকম একটা জায়গাতে প্রায় 7 মাসের উপর সময় কেটে গেছিল। এটা সেখানকারই একটা ছবি। পরেরটা দেখি। এটা ম্যাগদালেনা রিভার। আমরা জানি কলম্বিয়া দিয়ে যে প্রধান নদীগুলো আছে তার মধ্যে ম্যাগদালেনা রিভার নাম অনেকেই আমরা শুনেছি। এটা একটা রিভার ক্রসিং এর সময় ছবি তোলা। পরেরটা। এটা এটাও তাই, কলম্বিয়াতে ম্যাগদালেনা রিভার, পেছন দিকে যেটা দেখা যাচ্ছে সেটা ম্যাগদালেনা রিভার কলম্বিয়ায়। পরেরটা। পরে হ্যাঁ, এইটা একটু আহ বলো। এইটা তুমি প্রচুর খাবারের ছবি এরপর রয়েছে। এই যে হুম হুম। বাইরের দেশের খাবার একজন বাঙালি হিসেবে কিভাবে তোমার কাছে পৌঁছেছে, বা এই পার্থক্য কোথায়, মিল কতটুকু, বা এইটা যদি একটু বলো। হ্যাঁ মিল আছে, অনেক কিছুই মিল আছে। যেমন ওদেরও স্টেপল ফুড হচ্ছে রাইস, আমরাও ভাত খাই। আর আমার সবসময় যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে আমি বাঙালি বলে যেখানে নতুন কোনো জায়গায় গিয়ে সেখানেও আমাকে বাঙালি খাবারই খেতে হবে, আর যখন আমি বাংলায় আছি তখন আমি চাইনিজ খাবার খুঁজছি সেটা নয়। আমি যেখানে যাই সেখানকার লোকাল খাবারগুলো আমি সবসময় মানে খাই এবং আমার কোনো সমস্যা হয় না। আর আমার সবসময় মনে হয়েছে যে যেখানে যাচ্ছি নতুন একটা জায়গায় সেখানকার যেরকম কালচার, ভাষা সবকিছু আমি শিখছি বা জানার চেষ্টা করছি, সেরকম খাবারটাও একটা বড় পার্ট। খাবারের মধ্য দিয়েও তো মানে অনেক কিছু বোঝা যায়। তো সেখানকার মানুষের চরিত্র, সেখানকার মানুষের ভালো লাগা, এগুলো বোঝা যায়। তো আমি তারা যা খেত লোকাল ফুড, মেনলি তারা স্যুপ খেত, বিভিন্ন সবজি মাংসের স্যুপ, মূলত মশলাপাতি খুব কম থাকতো, খুব সিম্পল খাবার। সরি, হ্যাঁ বলো। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ এটাই বলছিলাম, মানে এটা সিম্পল খাবার। যেটা দেখা যাচ্ছে ছবিতে সেখানে ভাত, মাংস আর জুকা বলে ওখানকার লোকাল একটা আলু টাইপের একটা জিনিস, পাশে স্যুপ ছিল, ভেজিটেবল স্যুপ, তার সাথে মাংস ছিল। এই পরেরটা দেখে নেবো। হ্যাঁ এটা হচ্ছে ব্রেকফাস্ট। ডিম, ভাত, তিনতো তিনতো মানে কফি, আর তার সাথে ওদের এটা যেটা দেখা যাচ্ছে ভাজা মতন, এটা হচ্ছে বেসিক্যালি ওখানে এক ধরনের কলা হয় যেগুলো ওরা ভেজে খায়। আর পাশে যেটা সেটা হচ্ছে একটা কেক, মানে পান, ওরা কেককে পান বলে। খুব সিম্পল খাবার, খুব মানে ভালো হেলদি ফুড। পরেরটা দেখে নেবো। পরেরটা,
হ্যাঁ, এটাও অলমোস্ট সেম, ভাত, ফ্রুটস, মাংস, আলু, আর পাশে একটা জিনিস দেখা যাচ্ছে ফল মতন, সেটা হচ্ছে আগুয়াকাতে। আগুয়াকাতে প্রচুর ক্যালোরি এবং পটাশিয়াম থাকে। ওখানকার আহ ওখানে এটা প্রচুর পাওয়া যায় আগুয়াকাতে। তো ওরা প্রত্যেকে আগুয়াকাতে খায়, ওখানে খুব ফেভারিট। আর পাশে যেটা সেটা ডাল। ওখানকার ডালের প্রিপারেশনটা একটু অন্যরকম, আমাদের মতন নয়। এটাই পরেরটা। এটা হচ্ছে এক, মানে কি, পান আর কি, রুটি বা ব্রেড। ওরা ব্রেড বা ওখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন টাইপের, বিভিন্ন স্বাদের রুটি তৈরি হয়, ব্রেড তৈরি হয়, মানে ঘরে ঘরে আর কি কুটির শিল্প বলা যেতে পারে। এটাও সেটা একটা ব্রেড, ওখানকার লোকাল একদম হ্যান্ডমেড ব্রেড, যেটা ওরা পান বলে। পান মানে ব্রেড স্প্যানিশে। পরে হ্যাঁ, এটা বেসিক্যালি আমি যে সেন্ট অ্যাগুস্তিনে ছিলাম সেটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজে মধ্যে এটা জায়গা পেয়েছে। এই জায়গাটা, এখানে বহু প্রাচীন ভাস্কর্য আছে, বহু প্রাচীন, বহু প্রাচীন। আহ, ওখানে একটা মিউজিয়ামও আছে সেন্ট অ্যাগুস্তিনে, খুব পুরনো এবং নামকরা ওখানকার একটা দর্শনীয় স্থান। আমি যেখানে ছিলাম সেখান থেকে 1.5 কিলোমিটার ছিল, পাহাড়ের ওপরেই। সেই মিউজিয়ামের ভিতরে ছবি আর কি, ওখানকার বহু পুরনো পাথরের খোদাই করা কাজ। ওখানে পাথরের কাজ খুব পপুলার, প্রায় বাড়িতে বাড়িতে হয়। এটা তারই একটা বহু পুরনো পাথরের কাজ। এটাও তাই, এগুলো সবই বহু পুরনো পাথরের খোদাই করা কাজ। নেক্সট। এটা হচ্ছে সেই পরিবারটি যারা আমাকে প্রায় 7 মাসের ওপরে সময় আমি তাদের সাথে কাটিয়েছি। একদম নিজের পরিবারের মতোই হয়ে গেছিল। খুব, মানে ওনারা ওই সময় আমাকে হেল্প না করলে সত্যি কি সিচুয়েশনে পড়তাম জানি না। তো এটা সেখানকারই ছবি সবার সাথে। এটা আমার সাইকেল, স্পেশালাইজড, যেটা আমি ক্যালিফোর্নিয়া থেকে স্পন্সর পেয়েছিলাম, স্পেশালাইজ থেকে। আমার প্যানিয়ার্স, তার মধ্যে টেন্ট, স্লিপিং ব্যাগ, যা যা লাগে আর কি, যেটা অভিষেক বলছিল আর কি, একদম মিনিমাল জিনিস নিয়ে শুরু করা, যাতে নেচারের ক্ষতি আমরা না করি। এই ধরনের জার্নিতে এটা একটা বড় ব্যাপার, যে আমরা চেষ্টা করি নেচারকে বাঁচিয়ে, নেচারের ক্ষতি না করে এগিয়ে যাওয়া। এটা আমার সাইকেলের ডিটেলস আর কি। নেক্সট। না, এটা এখানেই শেষ হচ্ছে মূলত অনির্বাণদার এক সাইকেল 10 দেশ। আহ অনির্বাণদার জার্নিটা এতই রোমাঞ্চকর। আহ আমি প্রথমেই বলছিলাম যে অনির্বাণদার সঙ্গে ইচ্ছে রইলো আরো একদিন সময় করে বসার পুরো জার্নিটা নিয়ে, কারণ এই জার্নিটা মানে এক পর্বে শেষ হয় না। তবুও অনির্বাণদার কাছে যে প্রশ্নটাও রেখেছিলাম, বা তুঙ্গদার কাছেও আসবো কিছুক্ষণ বাদে, যদি এই জায়গাটা একটু বলো যে তোমরা যখন ট্রাভেলার হিসেবে বেরোচ্ছ, যখন অ্যাডভেঞ্চারে বেরোচ্ছ, কি মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে মানে বিশ্বের সঙ্গে আমাদের বিশ্বাস কতটুকু রয়েছে, বা প্রকৃতি কতটা ক্রাইসিসের মুখোমুখি আছে, এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকের দিনের বিশ্ব পরিবেশ দিবস পালনের কি তাৎপর্য তোমাদের কাছে রয়েছে? না, আমি মানে এটা তো আমরা সবাই জানি যে আমাদের এনভায়রনমেন্ট ভীষণ ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। সেটা আজকে বলে নয়, এই ক্রাইসিসটা অনেক দিন ধরেই শুরু হয়েছে, একদিনে তো হয়নি। আমি জাস্ট ছোট্ট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে কলম্বিয়ার বোগোটা, যেটা কলম্বিয়ার রাজধানী, আমি কলম্বিয়াটা নিয়েই বলছি। সেখানে কিন্তু একটা সময় প্রচুর ট্রাফিক জ্যাম হতো, এখনো হয়, এখনো হয়। প্রবাবলি 5th সিটি আর কি ওয়ার্ল্ডের মধ্যে যারা ট্রাফিক জ্যামে মানে এগিয়ে আছে তার মধ্যে, এবং পলিউশন, তার সাথে পলিউশন।
তো সেখানে কলম্বিয়াতে, বোগোটাতে প্রায় 10 থেকে 12 বছর আগে একটা মুভমেন্ট শুরু হয়, যেখানে তারা মনে করেছে যে সাইকেলকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এবং প্রথমে সেখানেও কোনো সাইকেল লেন ছিল না, কিন্তু ছাত্ররা মিলে, সেখানকার সাধারণ মানুষ মিলে একটা মুভমেন্ট তৈরি করে। এবং তার ফলে যেটা হয় যে এই মুহূর্তে সমস্ত বোগোটাতে খুব সুন্দরভাবে বাইসাইকেল লেনে পুরো কানেক্ট করা আছে। এবং প্রায় প্রত্যেকে যাদের নিজস্ব ভেহিকেল আছে তারাও সাইকেলটা চালাচ্ছে। মানে ধরুন আমার কলেজ, আমার স্কুল, আমার কাজের জায়গা হয়তো এমন একটা ডিস্টেন্সের মধ্যে, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, হোয়াট এভার, সেই ডিস্টেন্সটা আমি কিন্তু অনায়াসে সাইকেলে যেতে পারি, ফিরতে পারি। এবং তাতে আমি অবশ্যই পলিউশন করছি না, আমার নিজেরও শরীরটা ভালো থাকছে। এগুলো আমরা সবাই জানি, কিন্তু আমরা যখন আমাদের নিজেদের শহরের দিকে তাকাই, সেখানে বাইসাইকেল লেন নিয়ে অনেকদিন ধরেই চলছে, দাবি আছে, চলছে। কিছু জায়গায়, রাজারহাটের কিছু জায়গায় হয়তো হয়েছে, আরো অনেক বেশি করতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ না হলে কিছু করা যাবে না। বাইরের দেশে কিন্তু সাইকেল চালাচ্ছি মানে, আমাদের এখানে যেরকম মনে করা হয় যে সাইকেল চালাচ্ছি মানে আমার হাতে টাকা নেই, গরিব মানুষ, তাই তারা সাইকেল চালায়, অতএব তাদেরকে একটু কম গুরুত্ব দেওয়া যেতেই পারে। এই যে মাইন্ডসেটটা এখানে আছে বলে আমার মনে হয়েছে, সেটা বাইরের দেশে কখনোই নেই। এই যে সাইকেলকে বেশি করে গুরুত্ব দেওয়ার প্রয়োজন, মানে আমরা বুঝতে পারছি করোনা এবং কোভিড এর ফলে সারা পৃথিবী এবং আমাদের নিজেদের দেশে কি অবস্থা, কিন্তু সেরকম ভাবে কিছুই হচ্ছে না, হওয়াটা উচিত। তাৎপর্য অবশ্যই আছে। বিশ্ব পরিবেশ দিবস আজকে, তার আগে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে গেল। প্রত্যেক বছরই আসবে এই দিনগুলো, কিন্তু পার্টিকুলার একটা দিনের মধ্যে থেমে থাকলে হবে না, আমাদেরকে এটা করতে হবে। মানে এখন আর আমাদের পিঠ থেকে গেছে, মানে আমার মনে হয় না যে এখন সময় আছে আর কি। তো যতটুকু আমরা ভালো করতে পারি, অ্যাটলিস্ট খারাপটা তো একটু ধীরে হবে, এটাই। হ্যালো, সেটাই অনির্বাণদা একদম। মানে অভিষেকও যেটা বলছিল আর কি, যে একদম মিনিমাল রিসোর্স নিয়ে বেরোনো, যে কোথাও একটা যাচ্ছি, সেখানে পুরো পরিবেশটাকে ধ্বংস করে ফিরে আসছি, কিছুই দিচ্ছি না, দেওয়া তো দূরের কথা, সেখানে গিয়ে আমি আমার যা প্রয়োজন, মানে একটা মানুষের টিকে থাকার জন্য অনেক কিছু প্রয়োজন নেই। মানে আমরা জানি, আমরা যারা অ্যাডভেঞ্চার করি, আমরা খুব সামান্য জিনিস নিয়ে কি করে টিকে থাকতে হয় সেইভাবেই আমরা থাকি। তো এই ব্যাপারটা, মানে অ্যাডভেঞ্চার একটা জীবন দর্শন বলেই আমার মনে হয়। মানে অ্যাডভেঞ্চার মানে এরকমটা নয় যে গেলাম ছুটি নিয়ে পাহাড়ের বুকে কিছুদিন কাটিয়ে এলাম, খাওয়া দাওয়া করলাম, নিচে নেমে এলাম, ব্যাপারটা তা নয়। অ্যাডভেঞ্চার একটা জীবন দর্শন, এবং এই জীবন দর্শনটা এখন কতটা গুরুত্বপূর্ণ আরো বেশি বোঝা যাচ্ছে এই কোভিড সিচুয়েশনটার ফলে। তো পরিবেশের ক্ষতি তো অবশ্যই হয়েছে, মানে আমাদের এখনো হচ্ছে। সেটাই। হ্যাঁ, অল্প মনে হয় মাঝখানে বেরিয়ে গিয়েছিল, তো নেটওয়ার্ক মানে ডিস্টার্বেন্স চলছে। তো আমরা অল্প শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, এবারে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আমার মনে হয় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গিয়েছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি অভিষেকদার কাছেও এই প্রশ্নটা নিয়েই আসবো, যে আজকের দিনে দাঁড়িয়ে যখন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অভিষেকদার কাছেও এই একই প্রশ্ন নিয়ে আসবো, আজকের দিনে যখন অ্যাডভেঞ্চারে বেরোচ্ছ, তখন কি কি ক্রাইসিসের মুখোমুখি পরিবেশ রয়েছে বলে মনে করছো, বা এর থেকে বেরোনোর ঠিক উপায়টা কি? না, আমি তো ওই স্লাইডে আমি সেটাই করেছিলাম। আমার জার্নি খুব বেশি দেখাইনি। আমি যেটা দেখানোর চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে
জীবন দর্শন, যে মিনিমাল স্টাইল, এই জীবন দর্শনকে আমরা যতক্ষণ না আমরা অ্যাডাপ্ট করতে পারছি, সত্যি বলতে পরিবেশকে বাঁচানোর কোন ওয়ে আউট আমি দেখছি না। যদি আর মিনিট মানে আমি 1 ঘন্টা 20 মিনিট 5 দেওয়া হয়, আমি একটা ভিডিও শেয়ার করতে পারি, দেখা যাক সেটা দেখা যায় কিনা। নিশ্চয়ই কিন্তু নিশ্চয়ই যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে অবভিয়াসলি আমার পার্ট অফ অ্যাডভেঞ্চার রানিং, কিন্তু তার সাথে যেটা জুড়ে নিয়েছিলাম সেটা হচ্ছে পরিবেশকে বাঁচানোর আন্দোলন। তো সেদিনের সচেতনতার আন্দোলন সত্যি যদি আমরা বাঁধ নিয়ে, মানে যেটা নেচারের বাঁধ, যেটা বালিয়াড়ি, সেটাকে নিয়ে যদি আমরা একটু যদি সচেতন, আজকে যেটা দেখলাম সেটা মনে এত বাড়াবাড়ি জায়গায় যেত না। তো আমি জাস্ট একটু ভিডিওটা শেয়ার করতে করতেই বলছি গল্পগুলো, যে আজকের কথাটা আবার ড্রপ করছে। আমরা এক্সপ্লয়েট করতে করতে আমাদের যে দাঁড় করে গেছে। আমি মনে হয় নিজের ভিডিওটা অফ করছি। তাহলে মনে অভিষেক দা দেখা যাচ্ছে না কিছু, কথাও ড্রপ করছে। হ্যালো, শোনা যাচ্ছে অনির্বাণ দা? হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। অভিষেক দার কথা শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ তুমি? না না না, অভিষেক দার নেটের প্রচন্ড সমস্যা হচ্ছে। হুম। অভিষেক দার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। অভিষেক দা খুব নেট সমস্যায় রয়েছে। আমরা চেষ্টা করব এই অভিষেক দাকে তার সঙ্গে আরেকদিন কথা বলতে এবং তার কথাটা পুরোপুরি শুনতে।
হাতে বিশেষ সময় নেই এবং আজকের দিনে দাঁড়িয়ে অন্যান্য অনেক প্রোগ্রাম রয়েছে এবং সেই সব প্রোগ্রামেও লোকজন যাবেন। যারা এতক্ষণ দেখছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। অনির্বাণদার সঙ্গে আমরা অনেক গল্পগুজব করলাম, তবে অনির্বাণদাকে আমরা আরো একদিন চাই। তার জীবনের নানা এক্সপিরিয়েন্স, সেই সবকিছু তো আর এই ক্ষুদ্র পরিসরে ধরা গেল না। তো সেই জায়গা থেকে কিছু প্রশ্ন এসছে, সেই প্রশ্নটাকে আমরা একটু দেখব। সুমন্ত বোস লিখছেন, দুজনকে একসঙ্গেই বলি, তোমাদের সঙ্গে ভবিষ্যতে বিভিন্ন অ্যাডভেঞ্চারে যোগদান করতে ইচ্ছুক। কিভাবে সম্ভব? ভবিষ্যতে তোমাদের কেমন প্ল্যানিং আছে? কি ভাবছো নতুন করে? অনির্বাণদা, তুমি তো সোলো ট্রাভেলার। হ্যাঁ, সুমন্তকে আমি বলি যে মানে বেরিয়ে পড়তে হবে। ও প্রচুর ঘোরে, সুমন্ত নিজেও প্রচুর ঘোরে। আর প্ল্যানিং বলতে এই মুহূর্তে প্ল্যানিং তো অবশ্যই আছে, অনেক কিছুই ভাবছি, তবে এক্ষুনি সেইভাবে কিছু ভাবছিও না। আপাতত এই কোভিড সিচুয়েশন, এই সিচুয়েশনটা কাটুক, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। এই অভিষেক দা বলছি, খুবই ডিস্টার্ব করছে, আমি বুঝতে পারছি না। আরেকবার কি চেষ্টা করবো নাকি শেষ করে দেবো আজকে এখানে? খুবই, তোমার কি নেটওয়ার্ক এসেছে? আমি আরেকবার চেষ্টা করছি, তাহলে আশা করছি এবারে দেখা যাবে। হ্যাঁ, একটু দেখো। দেখা যাচ্ছে এবারে? তোমাকে দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিনটা ব্যাস ওটাকে আনতে হবে। স্ক্রিনটা ব্যাকগ্রাউন্ডে হয়ে আছে, স্টুডিও যে কন্ট্রোল করছে সে আনতে পারবে। আচ্ছা, নাহলে বলে নি আজকের টাইম। হ্যাঁ, এবারে এবারেই 17 জানুয়ারি তো হয়েছিলাম আমরা পূর্ব মেদিনীপুরের এই বাকিপুর থেকে দীঘা, এই ডিস্টেন্সটা 55 কিলোমিটার প্রায়, এই সমুদ্র উপকূল ধরে। তো এই উপকূলের যেটা বর্ডার, সেটা হচ্ছে আমাদের এতে উদ্যোগে ছিল ওখানকার যে মৎস্যজীবী ফোরাম, আমরা আমাদের যেটা স্লোগান ছিল সেটা হচ্ছে এই উপকূল বাঁচাও এবং উপকূলের মানুষকে বাঁচাও আর নেচারকে বাঁচাও। তো এই তিনটে কোথাও জড়িয়ে ছিল একসাথে। সেটা দেখার জন্যই এবং নিজেদের অ্যাডভেঞ্চার যে পারপাসটা থাকে অ্যাডভেঞ্চার রানিং, তো এই সবগুলোকে জুড়ে নিই আমরা
এই দৌড়টা দৌড়েছিলাম স্থানীয় মানুষদের কাছ থেকে খুব হেল্প পেয়েছিলাম। কিন্তু আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যখন আমরা দৌড়ানো শুরু করলাম বাকিপুর এই এরিয়া থেকে, যেখান থেকে একটা হচ্ছে ধরে নেওয়া যায়, তো এই বাকিপুর যেখান থেকে শুরু হচ্ছে সেখানে খানিকটা পাকা বাঁধ হয়েছে, কিন্তু তারপরে যে এই যে হরিপুর বা জুনপুর বা এই মন্দারমণি যে সি বিচ গুলো, এগুলো কিন্তু ন্যাচারাল বাঁধ এখনো নেই। হয়েছে মন্দারমণি অঞ্চল থেকে আমরা যখনই ঢুকছি, এর আগে তো এই খাল পেরোনো বা নদী পেরিয়ে দৌড়ানো, এই অ্যাডভেঞ্চার পার্টগুলো তো রয়েছে। আচ্ছা, আজকে বুঝতে পারছি নেটওয়ার্কটা খুবই স্লো, কথা খুবই ড্রপ করছে। হবে না। যখন আমরা দৌড়ানো শুরু করলাম, যখন আমরা বেরোচ্ছি, তখন কিন্তু আমরা প্রচুর লাল কাঁকড়া দেখতে পেয়েছিলাম। কিন্তু যখনই আমরা এই নদী পেরিয়ে যখনই আমরা ঢুকে পড়লাম এই অঞ্চলে, যখন মন্দারমণি অঞ্চলে ঢুকছি, তখন যখন যে সময় টুরিস্টদের প্রচুর চাপ থাকে, বিচ জুড়ে ঘুরে বেরোচ্ছে ওই গাড়ি থেকে শুরু করে প্রচুর মানুষ, তো তখনই আমরা দেখতে পাচ্ছিলাম যে নেচার আছে, তার কি রূপ, নেচার মানে যেখানে পিপুল এসে এক্সপ্লোর করছে নেচারকে, তার কি রূপ, এই ডিফারেন্সটা কিন্তু আমাদের চোখে তখন ভালোভাবে পড়ছে। তো সেখানে মানে লাল কাঁকড়া, যেটাকে বলা হয় পুকুরের ইঞ্জিনিয়ার, বেসিক্যালি কিছুই নয়, লাল কাঁকড়া বাসা করে এরা হচ্ছে বালি খুঁড়ে খুঁড়ে বের করে, এবং সেই বালি হাওয়ায় উড়ে গিয়ে সমুদ্রের ইকোসিস্টেম মিউট হয়ে গেছে। যে ঘুরে বেরোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেই মন্দারমণি বা দাদন পাত্র বাড়িতে যখন ঝড় ঝাপটা এলো, তখনকার ওখানে যে আর্টিফিশিয়াল যে বাঁধগুলো সেখানে কিন্তু দাঁড়িয়ে আছে অভিষেক দা, নেচারকে এক্সপ্লোর করেছে, ওখানকার বাইরের লোকেরা এসে, ব্যবসায়ীরা কিভাবে এক্সপ্লোর করছে, দরকার আজকের যে কিভাবে আমরা নেচার আজকে তুলে আনা জরুরি, যেমন আমার এই দৌড়ের মাধ্যমে আরো বাঁচানো উচিত, এবং মিউট হয়ে গেছে।
না, অভিষেক দাস কথাটা শুনলাম এবং মানে খুবই নেটের প্রবলেম, কথাটা সবটা এলো না, কিন্তু তবুও অভিষেক দার লেখা যারা ফলো করেন এবং অভিষেক দার ব্লগ যারা ফলো করেন তারা জানেন যে অভিষেক দা কি কারণে ছুটে বেড়ান। এবং আমরা লিঙ্কে ব্লগের অ্যাড্রেসটাও দিয়ে দেবো, আপনারা গিয়ে অভিষেক দার যাবতীয় যা কর্মকাণ্ড, তার কারণ ইত্যাদি খুঁজে পাবেন। আজকে নেটওয়ার্কের খুবই সমস্যা চলছে, আর দীর্ঘায়িত করব না, একদম শেষ পর্বে পৌঁছে গেছি। অনির্বাণকে দিয়েই শেষ করব আজকের অনুষ্ঠানটা। এবং তার আগে দুটো কথা বলে নেওয়ার, সেটা হচ্ছে আমাদের পেজ, যেটা তার নাম হচ্ছে জুগুন রুহে। এই জুগুন রুহে মানে অনেকেই জিজ্ঞেস করে থাকেন, এই মানেটা হচ্ছে পরিযায়ী অস্থিরতা। পাখিরা যখন পরিযায়ী হতে চায় তার আগের মুহূর্তে তাদের মধ্যে যে অস্থিরতা কাজ করে তাকেই বলা হয় জুগুন রুহে। এবং এই দুটো মানুষও এই পরিযায়ী অস্থিরতার ফলেই হয়তো বা কেন নিশ্চয়ই এই পরিযায়ী অস্থিরতা এদের মধ্যে কাজ করে বলেই এরাও পর্যটক হয়ে ওঠে সময়ের বিভিন্ন পর্বে। তো এমন দুজন বাঙালি পর্যটক, দুজনকে আজকে আমরা পেয়ে ভীষণভাবে ঋণী, অনির্বাণ দা এবং অভিষেক দা। এবং অনির্বাণ দাকে দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটা শেষ করছি। তার আগে অনির্বাণ দাকে শেষ প্রশ্ন আজকের প্রোগ্রামের, যে আজকের দিনে দাঁড়িয়ে একজন পর্যটক হিসেবে তুমি কি বলতে চাও এবং নতুন প্রজন্মের কাছে নতুন প্রজন্মকে কি বার্তা দিতে চাও, যারা বেরোতে চায় কিন্তু ভয় পায় একা একা তারা বেরোতে পারবে কিনা, তাদের উদ্দেশ্যে, নতুন প্রজন্মের উদ্দেশ্যে যদি কিছু বার্তা দাও। না, আমি প্রথমেই আর কি যেটা বলতে চাই, আমি একদমই বেশি জ্ঞান দিতে চাই না, তবে বেরোতে হবে। মানে আমরা যে যে পরিস্থিতিতেই থাকি না কেন, আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, জাস্ট এইটুকুই বলার। আর কোনো জ্ঞান আমার দেওয়ার কোনো ইচ্ছে নেই। জোর করে বেরিয়ে পড়তে হবে, রাস্তা তার রাস্তা খুঁজে দেয়, না বেরোনো পর্যন্ত কিছু হবে না। আসলে এটা এমন একটা জিনিস, সেটা থিওরি দিয়ে সবটা বোঝা যাবে না, এটা মাঠে নামতে হবে, বেরোতে হবে। কারণ প্রত্যেকের ক্ষেত্রেই মানে ডিফিকাল্টি, প্রবলেম তাদের প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। তো সেই জন্য আমার যেটা মনে হয়, বেরোতে হবে, একদম বেরিয়ে পড়তে হবে, ব্যাস, তাহলেই সব হবে। এটাই। বললেন যে রাস্তাই রাস্তা দেখাবে, সত্যি তাই। আমাদেরও বেরিয়ে পড়তে হবে এবং বেরিয়ে পড়ার পরে আমরাও নানা সমস্যার মুখোমুখি হব এবং সেই সমস্যার সমাধানেরও ঠিক একটা পথ বেরিয়ে আসবে। যেমন ভাবে অ্যান্ড্রিচ পার্বতের কোলেও অনির্বাণ দা একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়েছিলেন এবং তারপরে সেই সমস্যার মধ্যে দিয়েই আবার গভীর অন্ধকারের মধ্যে দিয়েও আবার আলো চলে আসে। ঠিক সেই একদম গভীর অন্ধকারের মধ্যে এক একবার বলে না, বজ্রপাত পড়লে খানিকটা আবার পরিষ্কার হয়ে যায়। তো তারপর মানুষ আবার অনুসন্ধান করে, আবার অন্ধকার, আবার বজ্রপাত, তা খানিক আলো, আবার অন্ধকার। তেমনই অন্ধকার রাস্তাতে জোনাকি ঠিক দেখা যাবে, অন্ধকার রাস্তাতে খানিক আলো নিশ্চয়ই দেখা যাবে, কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে, আমাদের নতুনকে চিনতে হবে। এবং অবশ্যই অভিষেক দাও যে প্রশ্নটা বারবার রেখেছে, অনির্বাণ দাও যেভাবে রেখেছে, প্রকৃতিকে ব্যবহার করে নয়, প্রকৃতির সঙ্গে সহাবস্থান করে যতটা পারা যায় প্রকৃতিকে ভালোবেসেই আমাদের বেরিয়ে পড়তে হবে। সুতরাং আজকের দিনে আলোচনার আজকে এই দুটো প্রশ্নেই দাঁড়িয়ে রইল, সেটা হচ্ছে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে এবং আমাদেরকে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে থেকে বেরিয়ে পড়তে হবে। অনির্বাণ দা এবং অভিষেক দাকে অনেক 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 ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। আশা করব পরবর্তীকালে আবারও কোনো আড্ডায় তোমাদেরকে পাবো এবং আরো অনেক অভিজ্ঞতা তোমাদের থেকে শুনবো। এভাবেই অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ো এবং আমাদেরকে ঋদ্ধ করো, নতুন প্রজন্মের কাছে আইডল হয়ে ওঠো, এটাই কাম্য। নিশ্চয়ই তোমাদের ব্যাস ওই আইডিয়াটুকু বাদ থাকবে, বাকিটা হ্যাঁ একদম একদম, বাকিটা ওইটা বাদ দিয়ে